লেখিকা প্রিয়াঙ্কা শীর দ্বিতীয় সন্তান। সৌমির গলার আওয়াজেই অরুণার ঘুমটা ভাঙে। বৌদি, তুমি ওঠো এক্ষুনি, দেখো দাদা কি কাণ্ড ঘটাতে যাচ্ছে। জ্বর গায়ে দুর্বল শরীরে অরুণার বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। তবু সৌমির গলার আওয়াজে ধরফর করে বিছানায় উঠে বসে অরুণা। সৌমির দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই সৌমি খুব অসহায়ভাবে বলে ওঠে, বৌদি, দাদা দাদা বুবানকে খুব মারছে, তুমি এক্ষুনি চলো, না হলে ওকে বাঁচানো যাবে না। আমি অনেক বলেছি, কিন্তু দাদা কিছুতেই আমার কথা শুনছে না। সৌমির কথা শুনে ওই জ্বর গায়ে অরুণার হাত পা ঠান্ডা হয়ে যায়। খুব কষ্ট করে বলে, আমায় নিয়ে চল ওখানে। সৌমির কাঁধে ভর দিয়ে অরুণা যখন একতলায় নামে, রঙ্গমঞ্চের নাটকে তখন চরম উত্তেজনা। নাটকীয় ভঙ্গিতে কোমরের বেল্ট তুলে 7 বছরের ছোট ছেলেকে মারতে উদ্যত কৌশিক। ওর অপরাধ জানার অপেক্ষাতেও থাকতে পারে না অরুণা। সৌমির হাত ছাড়িয়ে শরীরের সমস্ত শক্তি নিমেষে প্রয়োগ করে অদমনীয় মনের জোর নিয়ে কৌশিকের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, দাঁড়াও, ওকে মারতে হলে আগে আমায় মারতে হবে। কৌশিকের মধ্যেকার হিংস্র মানুষটা তখনও জেগে রয়েছে, কিন্তু কৌশিকের চোখে অসুস্থ দুর্বল স্ত্রী প্রতি মায়াটা এতটুকুও ফুটল কি না বুঝতে পারল না অরুণা। এমনকি বোঝার চেষ্টাও করল না। ও শুধু মনে মনে জানতো কৌশিকের এই ভয়াবহ হিংস্র রূপের মোকাবিলা একমাত্র অরুণাই করতে পারে। শান্তশিষ্ট পতিব্রতা অরুণার মধ্যে আজও সেই তেজ রয়েছে যা যে কোনো অন্যায়কে রুখে দাঁড়ানোর সাহস হতে পারে। তার বিপরীত পক্ষে দাঁড়িয়ে থাকা অত্যাচারী মানুষটির হিংস্রতাও তখন অরুণার সেই তেজ দেখে এক মুহূর্তের জন্য হলেও কাঁপতে বাধ্য। কৌশিক অরুণাকে দেখে থেমে যায়, কিন্তু ওর হাতে ধরে থাকা বেলটা তখনও কাঁপছিল। অরুণা আবার শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে জোর গলায় বলে ওঠে, কেন মারছিলে ওকে? অরুণাকে অসুস্থ শরীরে উঠে এসে স্বামীকে বাধা দিতে দেখে হয়তো কৌশিকের বিবেক একটু কেঁপেছিল। তাই হাতে ধরা বেলটা নামিয়ে পেছন ফিরে বলে ওঠে, তুমি যাও অরুণা, বিছানায় গিয়ে শুয়ে পড়ো। কিন্তু অসুস্থ অরুণা তো থামবার পাত্রী নয়। শরীরের সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে চড়া গলায় দুটো কথা বলার উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, আমি তো জানতাম ছেলেটা তোমারও কৌশিক, একা আমার নয়। তাহলে তাহলে ওইটুকু ছেলের গায়ে হাত তোলার আগে একবারও কেন ভাবলে না? আমাদের প্রথম সন্তানকে আমরা হারিয়েছি কৌশিক। বুবান আমাদের জীবনের একমাত্র সম্বল। কথা বলার উত্তেজনায় কাঁপতে কাঁপতে অরুণা অজ্ঞান হয়ে পড়ে যায় কৌশিকের বুকের ওপর। অরুণার জ্ঞান ভাঙার পর কোনো রকমে চোখ মেলে তাকাতেই চোখে পড়ে ছোট ছোট পায়ে একটা ছোট্ট শিশু তার ঘরের দরজায় তার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। শিশুটির পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। শিশুটির সারা শরীর জুড়ে তার অবয়বকে কেন্দ্র করে এক অদ্ভুত আলোক ছটা, এক অদ্ভুত দ্যুতি বেরোচ্ছে। অরুণা দুর্বল শরীরে হাত তুলে আঙুলের ইশারায় শিশুটিকে নিজের কাছে ডাকতে চায়। ক্ষীণ স্বরে বলে ওঠে, বিট্টু, কাছে আয় বাবা। কিন্তু শিশুটি ক্রমশ দূরে অন্ধকারে মিশে যেতে থাকে। অরুণা অন্ধকারে মিশে যাওয়া শিশুটিকে দেখে, ক্রমশ গোঙাতে থাকে। তাকে দেখে চিৎকার করে বলতে চায়, বিট্টু ফিরে আয় বাবা, ফিরে আয়। কিন্তু বলতে পারে না অরুণা। ভীষণ চিৎকারে তার গলার স্বর কাঁপতে থাকে, অথচ গলা দিয়ে এতটুকু শব্দ বেরোয় না। ভীষণ উত্তেজনায় অরুণার সারা শরীর থরথর করে কাঁপতে থাকে, সারা শরীর অঝরে ঘামতে থাকে। এদিকে অরুণার ক্রমাগত গোঙানিতে কৌশিকের ঘুম ভেঙে যায়। অরুণার চোখে মুখে জলের ছিটে দিয়ে ওর ঘুম ভাঙানোর চেষ্টা করে, কিন্তু জ্বরে বেহুশ অরুণার তখন জ্ঞান ফিরছে অল্প অল্প। খুব কষ্টে চোখ মেলে কৌশিকের দিকে তাকিয়ে বলে, বিট্টু এসেছিল জানো, আমাদের বিট্টু। অসুস্থ শরীরে অরুণার গলার স্বর বুঝে আসছিল ক্রমে। কৌশিক অরুণাকে বুকের মধ্যে চেপে ধরে শান্ত করার চেষ্টা করে। শান্ত হও অরুণা, বিট্টু যে আর নেই শব্দটা আর বলতে পারে না কৌশিক। গলা ধরে আসে দেওয়ালে ঝোলানো তখনও 10 বছর আগেকার বিট্টুর ছবি। বিট্টুকে হারানোর পর সন্তান শোকে পাগল হয়ে অরুণা কখনো ওর ছবিতে মালা পরাতে দেয়নি। কেমন দেখলেন ডক্টর? খুব ইমপ্রুভ করছে, এখন স্টেবল কন্ডিশনেই আছে, তবে মানসিক ধাক্কাটা ওর জন্য একদম ঠিক নয়। চেষ্টা করবেন যাতে মানসিক কষ্টটা উনি না পান। এমনিতে ভাইরাল ফিভার, সেটা আজ নয় কাল সেরে যেতই, কিন্তু ওই উত্তেজনাটাই ওনার পক্ষে একদম ঠিক নয়। ডক্টর চলে যাওয়ার পর কৌশিক বিমর্ষ মুখে দাঁড়িয়ে থাকে ঘরের দরজায়। সৌমি এসে কাঁধে হাত রাখে।
বৌদি তো এখন স্টেবল কন্ডিশনেই আছে। ভেতরে চল দাদা, অত চিন্তা করিস না। বুবান কোথায় সৌমি? সৌমি একটু ইতস্তত করে উত্তর দেয়, বৌদি, দাদা বলছিল এ কদিন বুবান যদি একটু তোমার থেকে দূরে থাকে, না মানে তোমার অসুস্থ শরীরের কথা ভেবেই দাদা বলছিল আর কি। বিছানায় হেলানো বালিশে পিঠ রেখে আধশোয়া হয়ে শুয়েছিল অরুণা। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, তোর দাদার আমায় কবে বুঝতে পারলো? বুবান গুটি গুটি পায়ে মায়ের কাছে এগিয়ে এলো। কদিন ধরে মা অসুস্থ হওয়ার পর থেকেই বুবান ঠাম্মির কাছেই থাকতো। সেদিন যে বুবানের জন্যই বাবাকে থামাতে মাকে ওপর থেকে নেমে আসতে হয়েছিল অসুস্থ শরীরে, ছোট হলেও একটু একটু বোঝে বুবান। পরিস্থিতি বাচ্চাদেরও অনেক অল্প বয়সে অনেক কিছু বুঝতে শিখিয়ে দেয়। কদিন ধরে মায়ের কাছে আসার জন্য বুবানের মন ছটফট করছিল, কিন্তু মুখে সে কথা কাউকে বলতেও পারছিল না। যদি সেদিনকার মতো বাবা বেল্ট তুলে মারতে আসে, বুবানের সেদিন খুব ভয় করেছিল। বুবানের হাত লেগেই সেদিন বাবার কিনে আনা দামি ফুলদানিটা পড়ে ভেঙে গেছিল। যদি মা এসে না বাধা দিত সেদিন, তাহলে বাবার হাত থেকে বুবানকে কে বাঁচাতো সেদিন? অরুণা বুবানকে দেখতে পেল কেমন গুটিসুটি মেরে দূরে দাঁড়িয়ে রয়েছে, মায়ের কাছে আসতে ভয় পাচ্ছে। এই অসুস্থ শরীরেও বুবানকে এক মুহূর্তের জন্য দেখতে পেয়ে অরুণার সমস্ত অসুস্থতা নিমেষে সেরে যায়। এই সহজ সত্যিটা কেন যে কৌশিক বুঝতে পারে না? একজন মা কতদিনই বা তার সন্তানের থেকে আলাদা হয়ে থাকতে পারে? আবারও নিজের মনে একটা দীর্ঘশ্বাস ফেলে অরুণা। বুবান ততক্ষণে মায়ের খাটের পাশে রাখা ওষুধের টেবিলের কাছে চলে এসেছে, কিন্তু তবু কি যেন এক ভয়ে মায়ের কাছে ছুটে এসে মায়ের কোলে মুখ গুজতে পারছে না। অরুণা বুঝতে পারে বাবার ভয়ে ছেলে মায়ের কাছে আসতে পারছে না। কৌশিক নিশ্চয়ই বলে রেখেছে বুবানকে অসুস্থ মাকে এ সময় একদম বিরক্ত করবে না। অরুণা বুঝতে পেরে হাত বাড়িয়ে ডাকতে থাকে বুবানকে, আয় বাবা, কাছে আয়। অনেকদিন পর মায়ের মুখের মমতা মাখানো হাসি মুখটা দেখতে পেয়ে বুবানের মনেও যেন সাহস জাগে। বুবান ছুটতে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে ঠিক আগের মতো। ওর ছুটে আসা দেখেই মনে হয় ও যেন মায়ের হাসি মুখটা দেখে বুঝতে পেরেছে মা থাকতে কেউ তার কিচ্ছুটি করতে পারবে না। 8 বছর কেটে গেছে, বুবান এখন 15 বছরের। কৌশিকের আরও একটা প্রমোশন হয়েছে এর মধ্যে। টাকা পয়সা বেড়েছে, ঐশ্বর্য সম্পত্তি আরও বেড়েছে। সৌমিরও বিয়ে হয়ে গেছে এর মধ্যে। তাই অরুণা কোনো কারণে অসুস্থ হলে এখন আর বুবানকে সামলানোর মতো এ বাড়িতে কেউ নেই। শাশুড়ির আরও বয়স বেড়েছে। সংসারের যাবতীয় ক্ষমতা আর দায়িত্ব এখন অরুণার কাঁধে। অরুণা এখন পুরো দস্তুর গিন্নি। দেখতে গেলে সাংসারিক দায়িত্বের দিক দিয়ে অরুণারও প্রমোশন হয়েছে। কৌশিকের রাগটা এখনো মারাত্মক, তবে সময়ের সাথে সাথে সেই রাগও খানিক চাপা পড়ে গেছে। চুলের উপলি রেখা গজিয়েছে 2-1 গাছা। কাঁচা পাকা দাড়ি জানান দিচ্ছে কৌশিকের বয়স বাড়ছে। তাই ডাক্তার থেকে শুরু করে নিকট বন্ধু বান্ধব সবারই একটাই পরামর্শ, কৌশিক বয়স বাড়ছে তাই এত রাগ শরীরের পক্ষে ভালো নয়, তাই রাগটা কন্ট্রোলে রাখো। সবার কথা শুনে কৌশিকের রাগটাও এখন আগের থেকে অনেক কম। অন্ততপক্ষে লোকের জানার আগেই সেই রাগ গলে জল হয়ে যায়। নিজের দিক থেকে এইটুকু চেষ্টা করে কৌশিক নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার জন্য। অরুণার চেহারাতেও এখন ভারী কি ভাব এসেছে। আর বুবান এখন আগের থেকেও অনেক দুরন্ত। কৈশোরে পা দেওয়া প্রাণবন্ত, চঞ্চল, অথচ খানিকটা জেদি, একগুঁয়ে ছেলে। অরুণার এখন মাঝে মাঝে চিন্তা হয় বুবানকে দেখলে, বাড়ন্ত বয়সের ছেলে কিছুতেই কথা শুনতে চায় না। সব সময় মোবাইল, ল্যাপটপ, বন্ধু বান্ধব, খেলাধুলা এই নিয়ে মেতে থাকে। মা বাবার জন্য সময় কোথায় ওর? কিন্তু কৌশিক আগের থেকে অনেক ঠান্ডা। অরুণার চিন্তায় কপালে ভাঁজ পড়া দেখে বলে, বাড়ন্ত বয়সের ছেলে তো একটু অবাধ্য হবেই, তুমি ওকে নিয়ে অত চিন্তা করো না অরুণা। অরুণা সেদিনও বোঝাতে পারেনি কৌশিককে মাত্রাতিরিক্ত রাগ সন্তানের জন্য যেমন ভালো নয়, আবার অতিরিক্ত লাই দিয়ে ওকে মাথায় তোলাও উচিত নয়। বাড়ন্ত বয়সের ছেলে মেয়ে যে খুব সহজেই ভুল করতে পারে, অ্যাটলিস্ট এইটুকু তো বোঝা উচিত কৌশিকের। হরমোনাল চেঞ্জেসগুলো তো এ সময়ই আসে, তাই এ সময় শাসনের রাশ কখনো আলগা হওয়া উচিত নয়। মোবাইলে মেসেজগুলো সেদিন হঠাৎ করেই চোখে পড়ে যায় অরুণার। এগুলো কি বুবান? কোন সাহসে এসব করছিস তুই?
তোর বাবা জানতে পারলে কিন্তু তুই আর আস্ত থাকবি না। বুবান ছো মেরে মায়ের হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়। যাও না, বলো বাবাকে গিয়ে, বাবা আমায় কিছু বলবে না। বুবানের প্রচণ্ড বিরক্তি নিয়ে কথা বলার ভঙ্গি দেখে অরুণা অবাক হয়ে যায়। এই সেই ছেলে যাকে বছর কয়েক আগে নিজের অসুস্থ শরীরে উঠে এসে কৌশিকের অমানসিক রাগের হাত থেকে বাঁচিয়েছিল অরুণা। বুবানের আজকের কথা বলার ভঙ্গি দেখে অরুণার মনে হলো সেদিনের ছোট্ট বুবানটা এত বদলে গেল যে দুদিন মাকে দেখতে পায়নি বলে ছোট ছোট পায়ে ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছিল। তাহলে কি অরুণা এত ভুল করেছিল সেদিন বুবানকে কোলে তুলে ওকে কৌশিকের মারের হাত থেকে বাঁচিয়ে? মা হয়ে সত্যিই কি অরুণার সেটাই করণীয় ছিল না সেদিন? তাহলে আজ কি করা উচিত অরুণার? ও যে বুবানের মোবাইলে অশ্লীল মেসেজগুলো পড়ে নিয়েছে, এবার কি করবে অরুণা? অরুণা বুবানকে আর কোনো কথা শোনায় না, ধীর পায়ে নিজের ঘরে ফিরে আসে। বিছানায় বসে রাগে থরথর করে কাঁপতে থাকে অরুণা। নিজের অজান্তেই দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। মনে মনে ভাবতে থাকে, এসব কৌশিকের আশকারায় কোনোদিনই মানুষটা ঠিক আর ভুলের মাঝখানে ব্যালেন্স করে চলতে পারল না। নয় অতিরিক্ত রাগ, অতিরিক্ত শাসন, আর না হলে বাঁধন ছাড়া প্রশ্রয়। ছেলে একটু বড় হতে না হতেই যে ওর মাথায় ঢুকে বসে গেল ছেলে ওর বংশের একমাত্র উত্তরাধিকারী, বংশের মুখে বাতি দেবে। যতই আজকের সমাজ বলুক ছেলে আর মেয়ের মধ্যে খুব বিশেষ পার্থক্য নেই, কিন্তু কৌশিকের মতো মানুষরা যে আজও মনে মনে শতকোটিবার এইসব অর্থোডক্স চিন্তাভাবনাকেই প্রশ্রয় দেয়। কিন্তু ওপরের ইমেজ এদের সমাজের সোকল্ড বুদ্ধিজীবী মানুষ, যারা প্রোগ্রেসিভ চিন্তাভাবনা পোষণ করে। কিন্তু এই মানুষটার এত কাছে থেকে তার প্রতিটা রন্ধ্রের সাথে পরিচিত অরুণা। কৌশিক মুখে কিছু না বললেও যে অরুণা সবটাই বুঝতে পারে। এমনি এমনি কি আর কৌশিক ছেলেকে এত প্রশ্রয় দেয়? মনে মনেই একটা দীর্ঘশ্বাস ফেলে অরুণা। ২৬ বছর মানুষটার সাথে সংসার করা হয়ে গেল, তার খুঁটিনাটি সবই যে জানে অরুণা। আজও চোখের পাতা বন্ধ করতেই ২৬ বছর আগের স্মৃতি ভেসে ওঠে চোখের পাতায়। অরুণার তখন ১৯, কলেজে ফার্স্ট ইয়ার। উচ্ছল বাঁধ ভাঙা স্রোতের মতো কলকলে ঝর্ণা তখন অরুণা। চোখে কত স্বপ্ন, আরও কত কি পড়তে হবে, কত কি করতে হবে জীবনে। রোজ কলেজ ক্যান্টিনে কত আড্ডা হতো বন্ধুদের সাথে। ঠিক এমন সময় বাবা এসে বলল, তোর জন্য সম্বন্ধ এসেছে অরু। খুব বড় ঘরের ছেলে, দিব্যকান্তি চেহারা। অরুণা আকাশ থেকে পড়ল, কি বলছো বাবা, বিয়ে? এর মধ্যে বিয়ের সম্বন্ধ এলো আর তুমি আমার বিয়ে দিয়ে দেবে? আমি তো সবে ১৯, আমার কলেজেই শেষ হয়নি এখনো। বাবার দু চোখে তখন করুণ আরতি, মেনে নে মা, অভাবের সংসার, তোর আরও ভাই বোন আছে। অরুণার গলা বুজে আসে কান্নায়। অরুণা বলতে পারে না, বাবা আমার যে আরও পড়ার ইচ্ছে ছিল, বাবা আমি যে ফার্স্ট হয়েছি কলেজে, বাবা তুমি তো জানো আমার চোখে কত স্বপ্ন, আমার স্বপ্নগুলোকে মেরে ফেলো না বাবা। প্রফেসররা বলছিল আমার নাকি উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু বলতে পারে না অরুণা। ছোট ভাই বোনগুলোর মুখের দিকে তাকিয়ে বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর বলতো টাই বা কি বাবাকে, উজ্জ্বল ভবিষ্যৎ প্রফেসররা বলেছে। বাবা তো শুনে এটাই বলতো, মেয়েদের তো একটাই ভবিষ্যৎ মা, সংসার, শ্বশুর বাড়ি, আর সে ভবিষ্যৎটা যেন সত্যি তোর উজ্জ্বল হয়। বিয়ে হয়ে যায় অরুণার কৌশিকের সাথে। দেখতে আসার সময় অবশ্য ঘর ভর্তি লোকের মাঝখানে কৌশিকের মুখের দিকে তাকাতে অস্বস্তি হচ্ছিল অরুণার। তবু যেন কৌশিক মানুষটা যে ভীষণ আলাদা ওর থেকে, ওই স্বল্প অবসরে অত লোকের মাঝে বসেও তা ঠিক টের পেয়েছিল অরুণা। গরিব ঘরের মেয়ে অরুণা, দেখতে এসে ওদের ছোট টালির চালের ঘরে কিছুক্ষণ বসে থাকতেও কষ্ট হচ্ছিল কৌশিকের। মাথার ওপরের ফ্যানটা চলা সত্ত্বেও গরমে ঘেমে নে একসা হয়ে সে কি কাণ্ড বাঁধালো কৌশিক। মা জেঠিমারা সাথে সাথে পাখার বাতাস শুরু করলো, আর লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছিল অরুণার। মনে মনে খুব রাগ হচ্ছিল বাবার ওপর। বাবার কি দরকার ছিল আলালের ঘরে দুলালের সাথে তার বিয়ে ঠিক করার? সে কি তার বাবার এতটাই বোঝা? কিন্তু মুহূর্তেই ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা বাবার করুণ অসহায় মুখটার দিকে তাকিয়ে অরুণার আর কিছু বলা হয় না। কৌশিক অবশ্য বিয়ের পর থেকে ও বাড়িতে বিশেষ পা রাখতেও চাইতো না, আর অরুণা কবেই যেন ভুলে গেল তারও যে একটা বাপের বাড়ি ছিল।
ও বাড়িতে গেলেও অবশ্য কৌশিকের মেপে মেপে পা ফেলা, মেপে মেপে কথা বলা দেখে অবাক হয়ে যেত অরুণা। প্রথমটায় বুঝতেও পারতো না অরুণা কৌশিক কেন ওর বাপের বাড়িতে গেলেই এইভাবে হাঁটা চলা করে। পরে অবশ্য কৌশিকের সাথে থাকতে থাকতেই পুরো ব্যাপারটা আন্দাজ করে নেয় অরুণা। কৌশিক ওর বাপের বাড়িতে ঘেন্নায় পা রাখতে চাইতো না। শহরের মার্বেল পাথরের তৈরি দোতলা বাড়িতে থাকা ছেলে গ্রামের মাটির নিকোনো মেঝেতে পা রাখলেই ভাবতো কোনো ধুলোবালি নোংরা লেগে তার গৌরবর্ণ মলিন হয়ে যাবে। অরুণা ভেবে পায় না কৌশিকের মতো শিক্ষিত মানুষেরও কেন এমন মনে হতো যে মাটির নিকোনো উঠোনে সবসময় ধুলোবালি পড়ে থাকে। অরুণা তো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে এসেও বুঝতে পারতো অরুণার মা মাটির নিকোনো উঠোন ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে রেখেছে, তাদের বাড়িতে জামাই আসবে বলে কথা, তাও আবার এত বড় বাড়ির ছেলে কৌশিক। কিন্তু কৌশিক কেন এই সহজ ব্যাপারটা বুঝলো না? এই সিম্পল ব্যাপারটা আজও বুঝতে পারলো না অরুণা। তাদের শহরের মার্বেল মেঝের দোতলা বাড়ি শুধুমাত্র ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়। গ্রামের গরিব মানুষরা তাদের টালির চালের মাটির ভিটে পরিষ্কার করে রাখে না। কোনোদিন একথা কৌশিককে বোঝানোর চেষ্টাও করেনি অরুণা। জানে বুঝিয়ে লাভও তাতে নেই। ও বুঝবে না আর কাদের জন্য বোঝাতে যেত অরুণা? বাপের বাড়ির লোকদের জন্য? তারা আদৌ কখনো উপলব্ধি করেছে ব্যাপারটা আসলে অপমানজনক? নতুন জামাই, তাও আবার শহুরে, বড়লোক, শিক্ষিত, সুন্দর, গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে গিয়ে যেন এক প্রকার উদ্ধার করেছে। এই কৃতজ্ঞতায় সবাই যেন গদগদ হয়ে রয়েছে। কারোর সেই বোধটুকুই নেই, এতটুকু যে এও তো এক প্রকার অপমান কিংবা অভাব হয়তো সত্যি মানুষের আত্মসম্মান বোধটাকেও মেরে ফেলে। হাজার হোক জামাই বলে কথা, কুটুম বাড়ি, তাদের তো আগে থাকতেই সব দোষ মাফ হয়ে থাকে। কিন্তু এ তো গেল মাটিতে পা রেখে মেপে মেপে চলার কথা। কৌশিক সবার সাথে কথাও বলতো কত মেপে ঝুঁকে, কত সংক্ষিপ্ত সেই বাক্যালাপ। অরুণা অবাক হয়ে যেত কৌশিকের এই ব্যবহার দেখে, কিন্তু মুখে কিছু বলার উপায় ছিল না অরুণার। মনে মনে শুধু ভাবতো, এও কি কৌশিকের আভিজাত্যের অহংকার নয়? তবে হাজার খারাপের মধ্যেও কৌশিকের কয়েকটা জিনিস খুব ভালো লেগেছিল অরুণার। মানুষটা অরুণার কখনো কোনো অসম্মান করেনি, কখনো অরুণার ওপর অযথা রাগ করে চিৎকার চেঁচামেচি করেনি। অথচ কৌশিকের যে রাগ নেই একেবারে এমন তো নয়। বড়লোক বাড়ির ছেলে হওয়ার সুবাদে কৌশিকের মেজাজ সবসময় একটু চড়া হয়েই থাকতো। কিন্তু কৌশিক সেই মেজাজ কখনোই বড়াই করেনি অরুণার ওপর। এমনকি এতগুলো বছর একসাথে ঘর করেও অরুণা কৌশিকের চরিত্রের কোনো দোষ খুঁজে পায়নি। এত বড় বাড়ির ছেলে হয়ে এত গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছে বলে কৌশিকের মনে অরুণার প্রতি কোনো দয়া আছে বলেও কখনো মনে হয়নি অরুণার। বরং অরুণা বরাবরই কৌশিকের অরুণাকে সম্মান দেওয়া দেখে অবাক হয়েছে। অরুণা বিয়ের পর থেকে বার কয়েক জানতেও চেয়েছিল কি এমন ছিল অরুণার মধ্যে যে কৌশিক শহরের এত সুন্দরী মেয়েকে ছেড়ে গ্রামের গরিব ঘরের মেয়েকে বিয়ে করে এনেছিল। জবাবে কৌশিক শুধু একটা কথাই বলতো, মেধাবী অরুণার বুদ্ধি আর রূপ দুটোই খুব আকর্ষিত করেছিল কৌশিককে। শহুরে সুন্দর মেয়ে তো কৌশিক অনেক পেত, কিন্তু অরুণার মতো বুদ্ধিমতী আবার একই সাথে আত্মসম্মানবোধ সম্পন্ন দৃঢ়চেতা মেয়ে সে কমই দেখেছে। ওদের পলাশপুর গ্রামে বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়েই অরুণাকে প্রথম দেখতে পেয়েছিল কৌশিক। বন্ধুদের সাথে দাঁড়িয়ে রাস্তায় ফুচকা খাচ্ছিল অরুণা। কৌশিকের কাছে রাখা জলের বোতলের জল শেষ হয়ে গেছিল, তাই অত বড় গাড়ি থেকে নেমে কৌশিক যখন ওদের কাছ থেকে একটু জল চাইতে যায়, তখন অরুণার সমস্ত বান্ধবীরা কৌশিকের মতো বড়লোক ঘরের সুন্দর ছেলেকে দেখে যেচে গায়ে পড়ে আলাপ করতে যায়। কৌশিকের এই নিয়ে মনে মনে খুব অহংকারও ছিল। মেয়েরা তাকে দেখলেই প্রেমে পড়ে যায়, কিন্তু এসবের মধ্যে ব্যতিক্রম ছিল একমাত্র অরুণা। সবাই যখন কৌশিকের সাথে যেচে কথা বলতে শুরু করে, অরুণা পুরো ব্যাপারটা পাত্তা না দিয়ে চলে যায় ওখান থেকে। সেদিনই অরুণার বুদ্ধিদীপ্ত চোখ আর আকর্ষণীয় ব্যক্তিত্ব কৌশিককে চুম্বকের মতো টেনেছিল। পরে অবশ্য বন্ধু বান্ধবের কাছ থেকে খবর পেয়েছিল কৌশিক মেয়েটির বাবা খুবই গরিব, একটি চায়ের দোকানে কাজ করে, আরও অনেক ভাই বোন আছে। অভাবের সংসারে অরুণার পড়াশোনা করাই দায়। তবু উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার দরুন মাস্টার মশাইদের সহযোগিতায় অরুণা পড়াশোনাটা কোনো রকমের টেনে নিয়ে যাচ্ছে। এক কথায় মেধাবী অরুণা ছিল ওই এলাকার গর্ব। কৌশিক এরকম একটি মেয়ের কথা জানতে পেরে কি এক দুর্বোধ্য অজানা কারণেই আরও আকর্ষিত হয়ে পড়ে অরুণার প্রতি। তখন কৌশিকেরও বয়স কম, দামাল যৌবন। মনে মনে ঠিক করে বন্ধুদের নিয়ে অরুণার কলেজে ওর সাথে দেখা করতে যাবে, কিন্তু সেদিনও অরুণা বিশেষ পাত্তা দেয়নি কৌশিককে। মনে মনে অরুণার তখন একটাই চিন্তা ছিল, কি করে ভালো রেজাল্ট করে বাবার পাশে দাঁড়াতে পারবে সে।
বাবার কাঁধ থেকে সংসারের বোঝার ভার যাতে একটু হালকা হয়। কিন্তু সেই বোঝ হালকা করতে গিয়ে যে বাবা অরুণাকেই ওদের সংসার থেকে আলাদা করে দেবে, এ কথা ভাবতে পারেনি অরুণা। আজও এই কারণে কিঞ্চিত অভিমান জমা আছে অরুণার মনে বাবার প্রতি। বিয়ে দিয়ে যেন বাবা ওদের সংসার থেকে অরুণাকে আলাদা করেই দিল। বড়লোক বাড়ির বংশের একমাত্র উত্তরাধিকারী বলে কৌশিককে চিরকালই ওদের বাড়িতে বড্ড বেশি আদর আর প্রশ্রয় দেওয়া হতো। বিয়ে হওয়া ইস্তক এ বাড়িতে এসে অবধি অরুণা তাই দেখে আসছে। সেই জন্যই বোধহয় অরুণাকে দেখার পর থেকে কৌশিকের মনে অরুণাকে বিয়ে করার জেদ চেপে যায়, কারণ ছোটবেলা থেকে কৌশিক কোনো জিনিস চাইলে তা পায়নি। এ তো হয়নি কখনো কৌশিকের সাথে, তাই কৌশিকের জেদে অরুণাও কৌশিকের হতে বাধ্য হলো। গ্রামে বন্ধুর বাড়ি থেকেই শহরে দাদুকে চিঠি লিখে পাঠালো কৌশিক অরুণাকে বিয়ে করার ব্যাপারে। কৌশিকের কথা মতো ওর দাদু পলাশপুর গ্রামে এসে কৌশিকের সাথে অরুণার বিয়ে ঠিক করে যায়। বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই জীবন বদলায়, অরুণারও বদলাবে, সেটাই স্বাভাবিক ছিল। অরুণা বিয়ের পর এ বাড়িতে পা রেখেই বুঝতে পারলো কৌশিক মানুষটা আসলে যে খুব খারাপ তা নয়, কিন্তু বড়লোক বাড়ির আদরের ছেলে হওয়ার দরুন সবার আদর আর প্রশ্রয় পেয়ে ভীষণ অবুঝ আর খামখেয়ালি হয়েছে। আসলে বড়লোক ঘরের বিলাসিতায় বড় হওয়া কৌশিককে অরুণার মতো প্রত্যেক দিন প্রতিনিয়ত অভাব নামক জীবনযুদ্ধে লড়তে হয়নি। তাই কৌশিকের কাছে জীবনটা ছিল বড্ড ছেলে মানুষই। প্রায় প্রতিদিনই দেখতো অরুণা কৌশিকের পাতে কত বড় বড় মাছের টুকরো, মাংসের টুকরো, মনোহারী পঞ্চব্যঞ্জন থাকা সত্ত্বেও কৌশিক সেই খাওয়ার একটু মুখে তুলেই বাদবাকিটা আর ভালো লাগছে না, বিস্বাদ একঘেয়ে বলে ঠোঁট উল্টে চলে যেত। আর সঙ্গে সঙ্গে তখন শাশুড়িমা বাড়ির রাঁধুনি কাজের লোকদের নির্দেশ দিতেন, বাবুর মনের মতো রান্না করার চেষ্টা করো, ছেলেটার আমার একঘেয়ে খাওয়ার খেয়ে খেয়ে জি পুড়ে গেছে, আর নইলে তোমাদের বেতন কাটা হবে। অরুণার গ্রামের বাড়িতে থাকা তার ছোট ছোট ভাই বোনদের কথা মনে পড়ে যেত তখন। ছোট ছোট বাটিতে মুড়ি বাতাসা খেয়েই পেট ভরে যেত ওদের। এত ভালো খাবার তো ওদের কখনো খাওয়াই হয়নি। কৌশিক তো কখনো বিয়ের পর থেকে অরুণাকে বাপের বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া, ওর সুখ দুঃখের খেয়াল রাখার চেষ্টা করা, ওর ভাই বোনদের আপন করে নেওয়ার চেষ্টা করেনি। কিন্তু অরুণার কি এতটা অভিমান করা সাজে কৌশিকের ওপর? অরুণা বুঝতে পারতো না। সংসারটা হয়তো একসাথে দুজনে করলো ঠিকই এত বছর, কিন্তু সংসার করলেই কি সেই মানুষটার ওপর এতটা অধিকার জন্মে যায়? যার উপর নির্দ্বিধায় অভিমান করা যায়, মনে আশা থাকে তখনও মানুষটা ঠিক তাকে বুঝে নেবে, ভুল বুঝবে না। কিন্তু অরুণার কবে এতটা অধিকার ছিল কৌশিকের ওপর, যাকে নির্দ্বিধায় নিজের সমস্ত কষ্ট দুঃখ খুলে বলা যায়, যে উপলব্ধি করতে পারবে অরুণার প্রত্যেক মুহূর্তের ব্যথা যন্ত্রণা কষ্টগুলোকে। আর যদি না বুঝতে পারে, মা যে বাপের বাড়ি থেকে শিখিয়ে পাঠিয়েছে শ্বশুর বাড়িতে মেয়েদের একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়, মা সংসার টিকিয়ে রাখা যে মেয়েদেরই কাজ। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে অরুণা। স্বামী হলেই কি সেই মানুষটা স্ত্রী মনের গভীরে লুকিয়ে থাকা সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণার খবর রাখে? বড়লোক বাড়ির আদরের দুলাল হওয়ার কারণে কৌশিকের রাগটাও মাত্রাতিরিক্ত ছিল। অকারণেই বাড়ির চাকর বাকরদের ওপর তুচ্ছ তুচ্ছ সামান্য কারণে রাগারাগি করত। অরুণার ভালো লাগতো না এই ব্যাপারটা। তার বাবাও যে খুব সামান্য একজন কর্মচারী ছিল চায়ের দোকানে, কত সময় তার বাবার ওপরেও বাবার মালিক মনিবরা কত তুচ্ছ কারণে চেঁচামেচি করেছে। অরুণা তখন বাবার অপমান সহ্য করতে পারতো না, তবু কি মুখ ফুটে কিছু বলার ক্ষমতা ছিল অরুণার? তাই বাড়ির চাকর বাকরদের ওপর কৌশিকের অকারণ চিৎকার করা দেখে অরুণার মনে হতো এদেরও তো সংসার আছে, সন্তান আছে। যদি কখনো তাদের বাড়িতে কাজ করা রামুদার ওপর কৌশিকের অকারণ অন্যায় চিৎকার করা দেখে ফেলে তার মেয়ে, তাহলে তার কতটা কষ্ট হবে বাবারই অপমান দেখে। ঠিক যেমন অরুণার হতো। কিন্তু এত কথা তো কৌশিকে বুঝিয়েও লাভ ছিল না। অরুণার শাশুড়ির প্রশ্রয়ে কৌশিকের এত কিছু বোঝার মতো বোধও তৈরি হয়নি কখনো। বিয়ের পর অরুণার ইচ্ছে মতো ওর পড়াশোনাটাও আর এগোয়নি। শাশুড়ির কথা মতো বিয়ের পর আর এত পড়ে কি হবে? অরুণা কাতর মিনতি নিয়ে তাকিয়েছিল কৌশিকের দিকে। কৌশিক যে কথা দিয়েছিল বিয়ের পর অরুণার পড়াশোনা বন্ধ হবে না, কিন্তু কৌশিক শাশুড়ির কথার অমান্য করতে পারল না। তাই অরুণার আর পড়া হয় না। বড়লোক বাড়ির বউ হওয়ার দরুন গা ভর্তি গয়না আর দামি শাড়ি পরে ঘুরে বেড়াতে হতো অরুণাকে। বছরান্তে একবার বাপের বাড়ি বেড়াতে গেলে গ্রামের সবাই অরুণার দামি শাড়ি গয়না দেখে ঈর্ষার চোখে তাকিয়ে থাকতো, কিন্তু অরুণা কাউকে কোনোদিন বোঝাতে পারেনি বৈভবের মধ্যে থেকেও সে আসলে কতটা অসুখী। চাইলেও নিজের অভাব দুর্দশার মধ্যে থাকা ছোট ছোট ভাই বোনদের সাথে দেখা করতে আসতে পারতো না। শাশুড়ির কড়া নির্দেশ ছিল এ বাড়ির বউরা ঘন ঘন বাপের বাড়ি যায় না।
নিজের প্রাসাদসম অট্টালিকাতে বসে অরুণা মাঝে মাঝে কল্পনা করত, মা নিশ্চয়ই এ সময় সাজের বেলায় তুলসী মঞ্চে পিদিম জ্বালছে, বাবা নিশ্চয়ই এখনো চায়ের দোকানে রোজকার কাজ করতে গিয়ে মনিবের গালমন্দ শোনে। আচ্ছা, বাবার হাঁপানির অসুখটা এখন কেমন আছে? আর মায়ের বাতের ব্যথাটা ঠিক করে ওষুধপত্র খায় তো দুজনে, কিন্তু ওষুধের টাকাটাও কি ওদের কাছে থাকে? কি আশ্চর্য! অরুণা এত বড় বাড়ির বউ হয়েও নিজের মা বাবাকে কখনো বিপদে আপদে সাহায্য করতে পারেনি। কৌশিকের কাছ থেকে হাত পেতে টাকা চাইতে বড্ড আত্মসম্মান বোধে বাধ্য অরুণার। এ কথা ভাবতে গেলেই অরুণার মনে হতো যেন নিজের মা বাবার সম্মানকেও নিমেষে মাটিতে মিশিয়ে দিচ্ছে। প্রাসাদসম শ্বশুরবাড়িতে দামি সাজসজ্জার মধ্যে থেকে অরুণা তখন সম্পূর্ণ একা। সন্ধে হলেই কৌশিক অফিস থেকে ফিরে হল ঘরে বন্ধুদের সাথে তাসের আড্ডা জমাতো। শাশুড়িমা দিনের বেশিরভাগ সময়টাই ঠাকুর ঘরে কাটাতেন। সৌমি সেই সময় খুব ছোট, তাই ও পড়াশোনার জন্য হস্টেলে থাকতো, আর দাদা শ্বশুর লাইব্রেরিতে। এই একটা মাত্র জায়গায় অরুণার প্রিয় ছিল, লাইব্রেরি। দাদা শ্বশুরের লাইব্রেরি বলে অরুণার বই পড়াতে কখনো আপত্তি করেননি শাশুড়িমা, কিন্তু বাদবাকি সময়টা তো অরুণা ভীষণভাবে একাকিত্ব কাটতো তখন অরুণাকে প্রত্যেক মুহূর্তে। কলেজে গ্রামের বন্ধুদের সাথে আড্ডা মারা মনে পড়ে যেত অরুণার। সন্ধেবেলা ভাই বোনদের পড়তে বসিয়ে ওদের শাসন করে বই পড়ানো মনে পড়তো। আর সব থেকে বেশি মনে পড়তো সারাদিন খাটনির পর বাড়ি ফেরা বাবার ক্লান্ত চোখগুলো, সারাদিন সংসারের হাড়ি ঠেলা মায়ের কুঁচকে যাওয়া চামড়ায় মনে মনে হাত বুলিয়ে দিত অরুণা। মনে মনে সারাদিন ক্লান্তির পর বাড়ি ফেরা বাবার মাথায় হাত বুলিয়ে বলতো অরুণা, আমার বিয়ে দিয়ে তোমার বোঝা তাহলে সত্যি হালকা হলো তো বাবা। বাপের বাড়ি লোক অবশ্য ভাবতো অরুণা কত সুখী, আর অরুণা কত সুখী আছে এ কথা ভেবে, যে বাপের বাড়ির সবাই কত ভালো আছে এ কথা ভেবে অরুণাও সত্যি সুখী হওয়ার চেষ্টা করত। মনে মনে নিজেকে এই বলে সান্ত্বনা দিত, অন্ততপক্ষে সে এইভাবেই তার বাবা মায়ের প্রতি তার কর্তব্য পালন করতে পারল। অরুণা যেভাবে ভেবেছিল সেভাবে আর হলো কই। কিন্তু অরুণার এই চরম একাকিত্ব আর বিষণ্ণতার মধ্যেই একদিন টের পেল অরুণা সে গর্ভবতী, তার শরীরে নতুন প্রাণের সঞ্চার। সেদিন অনেকদিন পর আবার মন খুলে হেসেছিল অরুণা। আয়নার সামনে দাঁড়িয়ে সেদিন নিজেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিল অরুণা। নারী থেকে মা হতে চলেছে সে, কিন্তু তার নারী দেহে যে পরিবর্তন এসেছে তা কি শুধুই তার নারী দেহের পরিবর্তন, নাকি তার জীবনেরও? আজও ভুলতে পারেনি অরুণা সেই মুহূর্তটাকে, যখন বিট্টুর কান্নার আওয়াজে অরুণা অবগত হয় এই সত্যির সাথে। সে যে মা হয়েছে। অরুণার জীবনটাই যেন সেদিনের পর থেকে বদলে গেল। ছোট্ট বিট্টু ওই নার্সিংহোমের বেডে শুয়ে যখন তার ছোট্ট ছোট্ট চোখ মেলে তাকিয়েছিল অরুণার দিকে, অরুণার মনে হয়েছিল জীবনের সেরা পাওয়াটা পেল সে। এখন আর তাকে একাকিত্ব আর চরম অবসাদে ভুগতে হবে না। বিট্টু হওয়ার পর বাপের বাড়ির সবার সাথেও বার কয়েক দেখা হলো অরুণার। সেই প্রথম কৌশিক তার বাপের বাড়ির সবাইকে নেমন্তন্ন করে নিয়ে এসেছিল অরুণার শ্বশুর বাড়িতে, হয়তো বিট্টু হওয়ারই আনন্দেই। অরুণার ভাই বোনেরা অরুণার অত বড় শ্বশুর বাড়িতে এসে আনন্দে আত্মহারা, আর মা বাবা খুশিতে তাদের চোখে জল ছিল সেদিন। তারা তো ভাবতেই পারেনি তাদের বাড়ির ঘুটে কুড়োনি কোনোদিন রাজরানী হবে। এইভাবে সময়ের চাকাও দ্রুত ঘুরতে লাগলো। বিট্টুকে নাওয়ানো খাওয়ানো, রাত রাত জেগে ওর ন্যাপি পাল্টানো, ওর পটি পরিষ্কার করা, এই নিয়ে দিব্যি কেটে যাচ্ছিল অরুণার। একাকিত্ব শব্দটা আর ছোবল মারত না অরুণাকে। কৌশিকের প্রতি মান অভিমানগুলো আগের থেকে অনেক কমে এসেছিল। তখন বিট্টুই ছিল অরুণার একমাত্র ধ্যান জ্ঞান জীবন। বিট্টুকে কিভাবে মানুষ করবে, কিভাবে বড় করবে, কোন স্কুলে পড়াবে, কোন রান্না করে খাওয়াবে, এই নিয়ে জীবন কেটে যাচ্ছিল অরুণার। আর বিট্টুটা ছিল বড্ড মা সোহাগী ছেলে। নার্সিংহোমের বেডেই যখন প্রথম চোখ তুলে তাকিয়েছিল বিট্টু, তখনই মনে হয়েছিল অরুণার যেন চোখ মেলেই বলতে চাইছে, মা, আমি এসে গেছি, এখন আর তোমার কোনো কষ্ট থাকবে না। স্কুল থেকে ফিরেই যখন বিট্টু তার নরম দুটো ছোট ছোট হাত দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরতো অরুণাকে, অরুণার মনে হতো জীবনের সব থেকে বড় সম্বল বিট্টু। বিট্টু থাকতে যেন অরুণার কোনো কষ্ট হবে না কোনো দিন। বিট্টু ধীরে ধীরে বড় হতে লাগলো। মা টুকি আমায় ধরতে পারবে না বলে বাগানে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকতো, আর অরুণার কাজ ছিল রোজ চুপি চুপি বিট্টুর পিছু ধাওয়া করে ওকে খুঁজে নিয়ে আসা। মনে মনে আজও হেসে ওঠে অরুণা, এই ভেবে পাগল ছেলে মাকে এত খাটিয়ে তার যে কি শান্তি হতো। তবে ছেলেটা যে সত্যি এভাবে চিরকালের মতো তাকে ধরা না দিয়ে সবার আড়ালে লুকিয়ে পড়বে, এ তো ভাবতে পারেনি কখনো অরুণা। অরুণার অজান্তেই দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। কোন মাই বা অবশ্য সন্তানের মৃত্যু কল্পনা করতে পারে? এতগুলো বছর হয়ে গেল বিট্টু ছেড়ে চলে গেছে তাদের।
তবু কেন মনে হয় অরুণার বিট্টু আজও তাকে ছেড়ে কোথাও যায়নি। আজও অরুণার শোবার ঘরে টাঙানো বিট্টুর ছবি দেখে মনে হয় অরুণার বিট্টু যেন ওখানেই রয়েছে আর রোজ ইশারায় কথা বলে অরুণার সাথে। আজও যেন বিট্টু ভীষণভাবে জীবন্ত অরুণার কাছে। আজ যখন কৌশিকের সংসারের প্রতি নির্লিপ্ততা দেখে অরুণার চোখে জল আসে, আজও যখন অরুণার ছোট ছোট সুখ দুঃখ নিয়ে ভাবার মতো মানুষ কোথাও খুঁজে পায় না অরুণা, এমনকি বুবানও তার কৈশোর জীবনের দামাল উচ্ছলতায় মেতে মায়ের কথা ভাবার সময় কোথায় তার। দিনের শেষে ঘুমের মধ্যে যখন দু চোখের পাতা বিষণ্ণতার অশ্রুগুলোকে শুষে নেয়, তখন স্বপ্নের মধ্যে বিট্টুর দেখা পায় অরুণা। বিট্টু যেন আজও দুহাত বাড়িয়ে ডাকে অরুণাকে, মাম্মাম এই তো আমি এখানে। অরুণা ছুটতে যেতে চায়, কোলে তুলে নিয়ে বুকের মধ্যে আগলে রাখতে চায় বিট্টুকে, যেন আর কোনোদিন বিট্টু তাকে ছেড়ে কোথাও না যায়। ঠিক সেই সময় কোনো এক সামান্য কারণে অরুণার ঘুম ভেঙে যায়। হয়তো ঘুমের ঘোরে কৌশিক সে সময় বলে ওঠে, আহ অরুণা, কি ঘুমের মধ্যে বিড়বিড় করছো? একটু শান্তিতে ঘুমোতেও দাও না আমায়। অরুণার আর বিট্টুর কাছে ছুটে যাওয়া হয় না। বিট্টু দূরে হারিয়ে যায় কোনো এক অন্ধকারে, আর অরুণা ঘুম থেকে উঠে ভীষণ জোরে জোরে হাঁপাতে থাকে। পাশের টেবিলে রাখা এক গ্লাস জল নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে। সারা শরীর কেমন যেন অসাড়, তখন অথচ অঝোর ধারায় ঘাম ঝরছে। অরুণা খুব কথা বলার চেষ্টা করে, তবু বলে উঠতে পারে না। অ্যালার্ম ঘড়ির মোড়কটা টিংটং করে জানান দেয় ভোর হয়ে গেছে। কিন্তু অরুণা শুধু অপেক্ষায়, তার জীবনের নতুন ভোর আবার কবে হবে। পাশে শুয়ে থাকা কৌশিক তখন অঘোরে নাক ডেকে ঘুমোচ্ছে, আর অরুণা জানলার দিকে তাকিয়ে জীবনের নতুন ভোর হওয়ার অপেক্ষায়। মা, ব্রেডে ঠিক করে জ্যাম লাগাতেও পারো না তুমি? আমার দেরি হয়ে যাচ্ছে। আর কত দেরি করবে বলো তো? এখনো ডিমের অমলেটটাও হয়নি। এক্ষুনি যে নিতা, রিতম, বিনীত, শ্রীতমা সবাই চলে আসবে। বুবানের এক নাগাড়ে বিরক্তিকর চিৎকার শুনে অরুণা তখনও পাউরুটিতে জ্যাম লাগিয়ে চলেছে। আজকাল যেন বুবানের এই মেজাজ নিয়ে অকারণ চিৎকার চেঁচামেচিগুলো অরুণারও বড্ড গা সওয়া হয়ে গেছে। বয়স বাড়লে সবারই একটু আধটু হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা লেগে থাকে। তার ওপর অরুণার তো আবার স্পন্ডিলাইটিস। কোমরের যন্ত্রণাটা কাল রাতে বেশ বেড়েছিল। সারা রাত কৌশিকের পাশে শুয়ে যন্ত্রণায় কুকড়েছে অরুণা। কিন্তু কি আশ্চর্য, পাশে শুয়ে থেকে কৌশিক এতটুকু অরুণার ব্যথা টের পায়নি। সাত সকালে এই কারণে ঘুমটাও ভাঙতে চাইছিল না অরুণার। কিন্তু বুবানের স্কুল থেকে আজ এক্সকারশনে নিয়ে যাচ্ছে। অরুণা একটু সকাল সকাল না উঠলে হয়? যতই মালতী এসে বুবানের দরকারি জিনিসপত্র গোছগাছ করে দিয়ে যাক, ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দিক, তবু তো মালতী বুবানের মা নয়, অরুণা বুবানের মা। বুবানের রোজকার কাজগুলো করে দেওয়ার মধ্যে যে মায়া, মমতা আর যত্ন লুকিয়ে থাকে, তা কি মালতীর পক্ষে দেওয়া সম্ভব? এ তো একমাত্র অরুণার কাজ। তাই কোমরে যন্ত্রণা নিয়েও অরুণা সাত সকালে ঘুম থেকে উঠে পড়েছিল। অন্তত পক্ষে মালতীকে বুঝিয়ে তো দিতে হবে কিভাবে কাজগুলো করবে। কিন্তু মালতী আসার আগে ঘুম থেকে উঠে অরুণা যখন বুবানের ঘরে গিয়ে ঘুমন্ত বুবানের মুখটার দিকে তাকালো, ওর কেমন যেন মায়া হলো বুবানের মুখটা দেখে। মনে হলো সারা রাত ছেলেটা ভিডিও গেম খেলে কখন ঘুমিয়েছে কে জানে। এখন বুবানের মুখ দেখলে কে বলবে এই ছেলেই কথায় কথায় মায়ের সাথে চোপা করে? বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কত শান্ত শিষ্ট নিষ্পাপ একটা ছেলে। হয়তো এখনো ওর মধ্যে একটা নিষ্পাপ কৈশোর বেঁচে আছে। একটু শক্ত হাতে হাল ধরলে হয়তো এখনো বুবান পুরোপুরি বকে যাওয়ার থেকে বেঁচে যেতে পারে। ঠিক সেই সময় বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল অরুণার। মনে হলো, ইস, ওর ছেলেটা মালতীর হাতের ব্রেকফাস্ট খেয়ে কেন বেরোবে? ওর তো আবার মালতীর হাতের অমলেট একদম পছন্দ নয়। অরুণা নয় একটু কষ্ট করে একদিন কোমরে ব্যথা সহ্য করেই বুবানের ব্রেকফাস্টটা বানিয়ে দেবে, ব্যাস। এইটুকু তো সময়। এইটুকু সময় কি অরুণা কোমরে ব্যথা সহ্য করে নিতে পারবে না? ও অনেক অভ্যেস আছে অরুণার। কৌশিকের যখন মিটিং থাকে, শাশুড়ি যখন অসুস্থ হয়, তখন তো নিজের শরীরের কথা না ভেবেই এইভাবে কতদিন অরুণা বাড়ির সবার খেয়াল রেখেছে। তখন তো ভুলেই যেত অরুণা শরীরটা তারও খারাপ ছিল। যতই অভিজাত বাড়িতে অনেক কাজের লোক থাকুক, এ বাড়ির নিয়ম যে ছিল বরাবরই স্ত্রীকেই স্বামীর খেয়াল রাখতে হয়। অরুণার মা বলতো, মেয়ে মানুষ হয়ে জন্মেছ মা, মেয়ে মানুষকে যে চিরকাল নিজের শরীরের কথা না ভেবে আগে স্বামী সন্তানের কথা ভাবতে হয়, তবে না তুমি প্রকৃত মা হতে পারবে, তবে না তুমি আদর্শ স্ত্রী হতে পারবে। অরুণার হাতের আঙুলগুলো মুহূর্তের জন্য কেঁপে উঠল। বুবানের ভাষায়, বাবা ঠিকই বলে, বুড়ো বয়সে তোমার ভীমরতি হয়েছে। ইস মা, অমলেটটা একদম পুড়ে গেছে। আর টোস্টগুলোরও কি দশা!
অরুণা নিজের মনে জিভ কাটে। সত্যি তো অরুণার আজ সব ভুলভাল হয়ে যাচ্ছে। মাথাটা বড্ড ঝিমঝিম করছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে। চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে, আর কানে শুধু একটাই শব্দ ভেসে আসছে, মা, ভীমরতি হয়েছে তোমার, ভীমরতি। অরুণা বাগানের ফুল গাছটার তলায় বসে বসে সোয়েটার বুনছিল। বিট্টু এসে পেছন থেকে জড়িয়ে ধরে অরুণাকে। অরুণা বিট্টুর গালে কপালে চুমু খেয়ে বলে, কোথায় গেছিলিস সোনা? আমি তোকে কত খুঁজলাম সারা বাড়ি। আমি তো এইখানেই ছিলাম মা, তোমার কাছে, একদম এইখানে। বিট্টু আঙুল দিয়ে অরুণার বুকের বাঁ দিকটা দেখালো। অরুণা মনে মনে ভাবল, সত্যি তো, বিট্টু তো সবসময় তার বুকের মধ্যেই রয়েছে, তাকে ছেড়ে কোথাও যায়নি। কানে তখন মৃদু চিৎকার ভেসে আসছে কৌশিকের, ও অরুণা, চোখ খোলো। আধো আধো চোখ মেলে তাকায় অরুণা, চোখে মুখে জলের ছিটে। মালতী হাতে জলের জগটা নিয়ে বসে রয়েছে সামনে। অরুণা তবু ভুভুক্ষু দৃষ্টিতে খুঁজে চলেছিল বুবানকে। খুব কষ্টে গলার স্বর বেরোয়, বুবান কোথায়? কৌশিক কিছু বলার আগে অবশ্য বুবান সামনে এসে দাঁড়ায়। ছেলের চোখে কি কোনো কষ্ট ফুটছে মায়ের জন্য, বোঝার চেষ্টা করে অরুণা। খাওয়া দাওয়াটা ঠিক করে করছিলে না না বৌদি? লো প্রেশার হয়ে গেছে, তাই জন্যই মাথাটা অমন ঘুরে গেছিল। দাদা তোমার একদম খেয়াল রাখে না না? সৌমির কলকল সুরে বলে যাওয়া কথা শুনতে চিরকালই ভালো লাগতো অরুণার। মেয়েটা সেই উত্তর কলকাতা থেকে ছুটে এসেছে বৌদির অসুস্থতার খবর পেয়ে। অনেক দিন পর ননদকে দেখতে পেয়ে ভালো লাগছিল অরুণার। সৌমির মাথায় একটু হাত দিয়ে ওকে আদর করে বলল, তোর দাদাকে তো চিনিস তুই ভালো করে, ও চেষ্টা করে ওর দিক দিয়ে, জানিস তো, তবে কোনো সম্পর্কে তো আর ত্রুটিবিহীন হয় না, তাই ওর দিক থেকেও হয়তো সবটা খেয়াল রাখা সম্ভব নয়। কোথাও না কোথাও একটা সূক্ষ্ম পার্থক্য থেকেই যাবে দুজনের মধ্যে। ওকে আর দোষ দিয়ে লাভ কি বল? এত বছর বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি, দেখছি তো নিজের চোখে, তোর দাদা নিজের ওষুধই মনে রাখতে পারে না, আমারগুলো আর কিভাবে মনে রাখবে বল? তুমি ছাড়ো তো বৌদি ওসব কথা, আমি দাদাকে আচ্ছা করে বকুনি দিয়েছি। অরুণা হাসতে থাকে সৌমির কথা শুনে। পাগলি মেয়ে একটা। মাঝে মাঝে খুব অবাক লাগে অরুণার, ননদ হয়েও সৌমির খেয়াল কত বৌদির প্রতি। শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার সময়ও বারবার বলে গেল, বৌদি, ওষুধপত্র খাবার দাবার ঠিক করে খাবে। দাদা বুবান ওরা যদি তোমার খেয়াল নাও রাখে, নিজের খেয়াল তোমাকে তো নিজেকেই রাখতে হবে বৌদি। ওরা পুরুষ মানুষ, ওরা কি আর মেয়েদের মতো সংসারের সবার খেয়াল রাখবে? এই তোমার নন্দাইকেই দেখো না, কখনো মদ্যপানের আসর বসাতে হবে সে কথা বলে না, অথচ বউ যে তার অপেক্ষায় না খেয়ে বসে আছে সে কথা ওনার মনেই থাকে না। কথাগুলো সৌমি খুব হাসির ছলে বলল, মজা করে। তবু কেন মনে হলো অরুণার মেয়েটার হাসির ছলেও তার জীবনের সব থেকে করুণ সত্যিটা শুনিয়ে দিয়ে গেল। আসলে জীবনের কঠিন সত্যিগুলো হয়তো এমনি হয় যে সেই সত্যিগুলোর সাথে থাকতে থাকতে আমরাও তার নির্মম কঠোর রূপটাকে নিয়ে হাসি তামাশা ব্যঙ্গ করতে থাকি। কাঁদতে শুরু করলেও তো সেই সত্যি আর বদলাবে না, তাই এভাবে এক প্রকার মেনে নেওয়াই ভালো। চোখের পলকে অতীতের কিছু স্মৃতি এক ঝলকে মনে পড়ে যায় অরুণার। বছরখানেক আগের কথাই হবে। কৌশিকের একটা অফিস ট্যুর ছিল কোনো এক হিল স্টেশনে। নামটার কিছুতেই মনে পড়ছে না অরুণার। বয়স বাড়ছে তাই হয়তো সব ভুলতে শুরু করেছে। কৌশিক ওখান থেকে ফিরে এলো কি সাংঘাতিক ঠান্ডা বাঁধিয়ে। ডাক্তার এসে বলল নিউমোনিয়া। অরুণা দিনরাত এক করে কৌশিকের সেবা শুশ্রূষা করতে লাগলো, ভুলেই গেল নিজের রোজকার ক্যালসিয়াম ট্যাবলেটটা নেওয়ার কথা। শরীরটা তখন অরুণার একটু দুর্বল হতে শুরু করেছিল। কদিন এক নাগাড়ে রাত জাগার জন্য মাথাটাও ধরেছিল ভীষণ রকম। কিন্তু কৌশিক যখন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো, কথায় কথায় বলতে শুরু করলো, তোমার কি ভীমরতি হয়েছে অরুণা? ভুলেই গেছো একেবারে, আমি সুপে এতটা মাখন দেওয়া পছন্দ করি না। বাড়ি ভর্তি কাজের লোক আছে, তবু ছেলে অসুস্থ হলে যে বাড়ির বউকে নিজের সমস্ত অসুস্থতা উপেক্ষা করে দিনরাত এক করে সেবা করতে হবে, এর অন্যথা শাশুড়ি বা হতে দেয় কি করে? কিন্তু কৌশিক যখন একটু সুস্থ হয়ে বলতে শুরু করলো, তোমার ভীমরতি হয়েছে অরুণা, এই ছোট জিনিসগুলো মনে রাখতে পারছো না? অরুণার মনে শুধু একটা প্রশ্নই জাগতো, এই মানুষটার জন্যই সে তার সমস্ত শারীরিক অসুস্থতা উপেক্ষা করে দিনরাত জেগে সেবা করছিল। বুবানও যেন সকালবেলা জ্ঞান হারানোর আগে কি বলে গেছিল, মা, তোমার ভীমরতি হয়েছে। অরুণা মনে মনে হাসে এই ভেবে, ভীমরতি শব্দটা নিশ্চয়ই বাবার কাছ থেকে শিখেছে না? মাম্মাম, জানো, আমিও না তোমাকে সবার কাছ থেকে বাঁচাবো। আমাকে বাঁচাবি? তো কার থেকে বাঁচাবি শুনি? অরুণা বুঝতে পারছিল তার 8 বছরের ছোট ছেলের মুখেও এত বিজ্ঞ বিজ্ঞ কথা ফুটছে বীরপুরুষ কবিতাটা পড়ে।
অরুণা নিজেই পড়ে শোনাচ্ছিল বিট্টুকে। সেই থেকে বিট্টুর ধারণা হয়েছে ও হাতে তীর ধনুক নিয়ে ওর মাকে রক্ষা করবে সব বিপদ থেকে। অরুণা নিজের ছোট ছেলের কথা শুনে হো হো করে হাসতো, কিন্তু বিট্টু তো সত্যি তার কথা রেখেছিল। সেবার যখন শাশুড়ি মা সত্যনারায়ণ পুজোর দিনে পুজোর আয়োজন করতে একটু দেরি হয়ে গেছিল বলে বাড়ির সবার সামনে বেশ চড়া গলাতেই বকাবকি শুরু করেছিল অরুণাকে। বিট্টু এসে দুহাত দিয়ে মাকে জড়িয়ে ধরে বলেছিল, বকবে না আমার মাকে। বিট্টু চলে যাওয়ার পরই বুবানকে পেটে ধরেছে অরুণা। তাই বিট্টুই তখন শাশুড়ির একমাত্র নাতি, একমাত্র বংশধর। নাতির কথায় বিরক্ত হয়ে শাশুড়ি মা নাক সিটকে চলে গেছিল, কিন্তু একমাত্র বংশধরকে বকাবকি করা অবশ্য শাশুড়ি ধাতে ছিল না। মাঝে মাঝে আজও খুব জানতে ইচ্ছে করে অরুণার, বিট্টু যদি আজও থাকতো তার জীবনে, তাহলে কি বিট্টু এইভাবে আজও তার মাকে মাঝে মাঝে বাবার অকারণ বিরক্তি উদাসীনতা থেকে, বুবানের অকারণ জেদ চিৎকার দোষারোপ থেকে রক্ষা করত? অবশ্য বিট্টু তখন কত ছোট ছিল, ছেলেমেয়েরা বড় হতে হতে কত কিছু বদলে যায়। এই বুবানি কি ছোটবেলায় আজকের মতো রুক্ষ স্বভাবের ছিল? মনে মনে ভাবতে থাকে অরুণা। বুবান অবশ্য বিট্টুর মতো ছিল না কোনোদিনই। বিট্টুর তো কোনোদিনই মা ছাড়া ঠাম্মি দাদু বাবা পিসি কারোর প্রতি কোনো টান ছিল না। ওর সমস্ত জগৎ জুড়ে ছিল শুধু ওর মা। তাই কি আজও বুবানের রুক্ষ ব্যবহার দেখে অরুণার বিট্টুর কথা মনে পড়ে যায়? কেন না চাইতেও ভাবতে শুরু করে অরুণা, বিট্টু যদি আজও থাকতো তার কাছে, তাহলে বুবানের মতো সে হতো না। বুবানের মতো সে মাকে কথায় কথায় অপমান করতো না। কই, বুবান তো আজ পর্যন্ত কোনোদিনও বিট্টুর মতো অরুণাকে দুহাত দিয়ে আগলে রেখে বলেনি, আমার মাকে এত কথা শোনাবে না কেউ। আমার মাকে অপমানিত হতে হলে যে আমারও খুব কষ্ট হয়। মনে মনে হেসে ওঠে অরুণা। ওই ছেলের থেকে এত আশা করাও বৃথা। তবু কেন মন কাঁদে অরুণার? কেন মনে হয় বিট্টুর একাংশ যদি বুবান পেত, মায়ের কর্তব্য কি শুধুই সন্তানকে ভালোবেসে যাওয়া, তাদের খেয়াল রাখা যত্ন করা? মায়ের মন কি সন্তানের কাছ থেকে কখনো কিছু পেতে চায় না? নিদেন পক্ষে একটু ভালোবাসা না হলেও একটু সম্মান, এইটুকু তো প্রাপ্য ছিল অরুণার বুবানের কাছ থেকে। মালতী, তুই চিকেন স্ট্রু করে নিয়ে এসেছিস? কে বলেছে তোকে এসব করতে? যা, এক্ষুনি নিয়ে যা। তুই না নিয়ে গেলে কিন্তু আমি ছুঁড়ে ফেলে দেবো এসব। অরুণার রুদ্র মূর্তি দেখে মালতী তখন ভয়ে থরথর করে কাঁপছে। এর আগে কখনো অরুণাকে এতটা রেগে যেতে কেউ দেখেনি। বরাবরই শান্তশিষ্ট স্বভাবের অরুণা যে এতটা রেগে যেতে পারে, তাও এত তুচ্ছ কারণে, এ মালতীর ভাবনারও বাইরে ছিল। দূরে দাঁড়িয়ে ভয়ে জড়সড় হয়ে বলে উঠল মালতী, অত চড়ছো কেন বৌদিমণি? আমার দাদাবাবু যা করতে বলেছে আমি তাই করেছি। রাগে থরথর করে কাঁপছে তখন অরুণা। কি দাদাবাবু? তোর দাদাবাবু বলেছে তোকে চিকেন স্ট্রু করে আনতে? মালতী বুঝতে পারল না তার বলা কথা কেন আগুনে ঘি ঢালার কাজ করলো। এমন কি বলেছে মালতী? বৌদির অসুস্থতার সময় দাদাবাবু যদি চিকেন স্ট্রু রেঁধে আনতে বলে, এর মধ্যে ভুল কি আছে? অরুণা এবার আগে গজগজ করতে করতে খাট থেকে নেমে জানলার পাশে ঝুলানো বিট্টুর ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো। ওরা ভুলে গেছে বিট্টু, ওরা ভুলে গেছে। তুই ওদের ক্ষমা করে দে বাবা, কিন্তু আমি কিন্তু ভুলিনি। বাবা দেখ, আমি কিন্তু আজও মনে রেখেছি। দূরে দাঁড়িয়ে থাকা মালতী তখন অরুণার বিধ্বস্ত অবস্থা দেখে কৌশিকে খবর দিতে ছুটল। আর অরুণার চোখের পাতায় আবার পুরনো স্মৃতিদের ভিড়। বাবার অসুস্থতার খবর পেয়ে দুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিল অরুণা। শাশুড়ি বিট্টুকে সঙ্গে নিয়ে যেতে দিল না। বলল, অত বড় বংশের নাতি তোমাদের মাটির মেঝেতে বিছানা করে শোবে? ব্যাপারটা ঠিক ভালো দেখায় না। অরুণা চোখের জল নিয়ে বিট্টুকে শাশুড়ির কাছে রেখে অসুস্থ বাবাকে দেখতে ছুটল। পলাশপুর সাথে একরাশ অভিমান আর কষ্ট মনে নিয়ে। বিট্টু কি শুধুই ও বাড়ির বংশধর? তার বাপের বাড়ি কোনো অধিকার নেই বিট্টুর ওপর? বিট্টু কি একা কৌশিকেরই ছেলে, অরুণার ছেলে নয়? তাহলে কি অরুণার মা বাবা নাতিটাকে একবার দেখতে ইচ্ছে করতে পারে না কখনো? অবশ্য মনের কথা মনেই রয়ে গেল। এত কথা বলা তো ও বাড়ির বউদের সাজে না। তাই অরুণাও তেতো ওষুধের মতো সমস্ত কষ্ট এক ঢোকে গিলে নিল। কিন্তু কে জানতো, অরুণা নিজেই কি জানতো যে ছেলেকে বাপের বাড়ি না নিয়ে যেতে পারার জন্য তার মনে এত অভিমান, এত কষ্ট জমা হয়ে রয়েছে? বাপের বাড়ি থেকে ফিরে এলে সেই ছেলেই আর তার কাছে থাকবে না। কথাটা ভাবতে গেলে আজও অরুণার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আজও অরুণার চোখে ঢল নামে বাঁধ ভাঙা কান্নার স্রোত। সেদিনের কথা আজও ভুলতে পারে না অরুণা। অসুস্থ বাবাকে খানিক সুস্থ হতে দেখে দুদিনের মধ্যে বাড়ি ফিরে এলো অরুণা। ছেলেটার জন্য বড্ড মন কাঁদছিল ওর। একজন মা কদিনই বা তার ছেলেকে ছেড়ে থাকতে পারে, তা বলে সারা জীবন? অরুণার বুকের ভেতরটা আজও ব্যথায় টনটন করে ওঠে। বাড়িতে ফিরতে অরুণা বিট্টু নাম ধরে ডাকতে থাকে, বিট্টু আমি এসে গেছি, দেখ বাবা। মায়ের গলার আওয়াজ পেয়ে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে এলো বিট্টু। মাম্মাম, আমি এক্ষুনি আসছি তোমার কাছে।
দোতলার সিঁড়ি থেকে ছোট্ট টলমলো পায়ে নামতে যাচ্ছিল বিট্টু। যদি পা পিছলে পড়ে যায়ও, অরুণা চিৎকার করে বলতে গেল, সাবধানে বিট্টু, তুই পা পিছলে পড়ে যাবি। ততক্ষণে শাশুড়ি মাও বেরিয়ে এসেছেন ওনার ঘর থেকে। বিট্টুর পিছু ধাওয়া করতে করতে এমনকি বাড়ি চাকর বাকরেরাও অরুণার গলার আওয়াজে ছুটে এসেছে সবাই। অরুণা শাশুড়ির উদ্দেশ্যে চিৎকার করে বলতে চাইল, মা ওকে ধরুন, ও কিন্তু পা পিছলে পড়ে যাবে। কিন্তু শাশুড়ি মায়ের পুরো ব্যাপারটা বোঝার আগেই ঘটনাটা ঘটে গেল। আজও কত স্পষ্ট অরুণার চোখের সামনে এই দৃশ্যগুলো। মনে হয় যেন আজও চোখের সামনে ঘটনাটা ভীষণ জীবন্ত। বিট্টু অরুণার চোখের সামনে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে। চোখের সামনে দৃশ্য দেখে অরুণার হৃৎপিণ্ডটা যেন আর ধুকপুক করা বন্ধ করে দিয়েছিল। অরুণার চোখের সামনে আবার এক ঝাঁক অন্ধকার নেমে আসে। বিট্টুকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়, ডাক্তার দেখানো হয়। দুদিন জমে মানুষে লড়াই করার পর বিট্টু চিরকালের মতো বিদায় নেয় অরুণার কোল থেকে। অরুণার শূন্য কোলে তখন সন্তান প্রয়োজন। বিধ্বস্ত কৌশিকে সবাই সান্ত্বনা দিয়ে বলে গেল, তোদের তো বয়স এখনো অল্প, তোরা তো আবার একটা বাচ্চার চেষ্টা করতে পারিস। অরুণার সর্বহারা চেহারার দিকে তাকিয়ে কৌশিকও আর একবার বাবা হওয়ার কথা মুখ ফুটে বলতে পারেনি অরুণাকে। সময়ের চাকা আবার ঘুরতে লাগলো। অরুণা তখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি। বিড়বিড় করে কথা বলতো বিট্টুর ছবির সাথে, আপন মনে হাসতো ওর ছবির দিকে তাকিয়ে। মনে মনে ওকে খাবার খাওয়াতো, ওকে স্নান করাতো, ওকে পড়তে বসাতো। কে বলল বিট্টু নেই? বিট্টু তো তার কাছেই আছে। অরুণার চোখের তলার কালি আর বিধ্বস্ত চেহারা দেখে কৌশিক নিজেই একদিন বলে উঠল, এইভাবে আর চলতে পারে না অরুণা। একবার বোঝার চেষ্টা করো, যে চলে গেছে সে তো আর ফিরে আসার নয়। কেন ফিরে আসার নয়? অরুণার অশ্রু ভরা চোখে তখন কাতর মিনতি। কেন এইভাবে আমাদের কাঁদিয়ে চলে গেল গো? কৌশিক অরুণার চোখের জল মুছিয়ে ওকে বুকের মধ্যে চেপে ধরে বলেছিল, সন্তান হারানোর কষ্ট আমারও হচ্ছে গো। বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ ছুরি চালাচ্ছে। কিন্তু একবার প্র্যাকটিক্যালি ভেবে দেখো অরুণা, তুমি এইভাবে ভেঙে পড়লে কি বিট্টু ফিরে আসবে? অরুণা আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠেছিল, বিট্টু আমার কাছেই আছে কৌশিক। বিট্টু আমায় ছেড়ে কোথাও যায়নি। স্ত্রীর মানসিক অবস্থা বুঝতে পেরে কৌশিক খুব শান্তভাবে অরুণাকে বুকের মধ্যে চেপে ধরে বলেছিল সেদিন, জানি তো বিট্টু তোমার কাছেই আছে। এবার তুমি যদি এভাবে কষ্ট পাও, ও কি শান্তি পাবে বলো? তোমায় কষ্ট পেতে দেখলে যে ও খুব কষ্ট পাবে। অরুণা এবার পাগলের মতো ছটফট করতে করতে বলতে থাকলো, না না, আমায় কষ্ট পেতে দেখলে ও খুব কষ্ট পাবে। তাহলে নিজেকে শান্ত করো অরুণা, বিট্টু আবার আমাদের কাছে ফিরে আসবে। অরুণা অবাক চোখে প্রশ্ন করে কৌশিকের দিকে তাকিয়ে, ফিরে আসবে? বলো না গো, বিট্টু আবার ফিরে আসবে আমাদের কাছে? অরুণাকে বুকে জড়িয়ে ধরে রেখে সান্ত্বনা দিতে দিতে বলতে থাকে কৌশিক, হ্যাঁ অরুণা, তুমি শান্ত থাকলে বিট্টু আবার ফিরে আসবে আমাদের কাছে। সেই প্রথম কৌশিকের মধ্যে একজন প্রকৃত স্বামীকে খুঁজে পেয়েছিল অরুণা, যে নিজের সন্তান হারা স্ত্রীকে বুকে আগলে রেখে বুঝিয়েছিল সেদিন, জীবনের কঠিন সত্যিটাকে স্বীকার করে নিলে সেই সত্যি আবার কোনোদিন তোমার কাছে আবার নতুন কোনো রূপে নতুনভাবে ফিরে আসবে। তাকে হারানোর আক্ষেপ আর থাকবে না তোমার মনের মধ্যে। সেই সত্যি তোমার সাথে চিরকাল থাকবে তোমার মনের মধ্যে। অরুণা অবাক চোখে দেখছিল সেদিন কৌশিককে। এই কৌশিক যেন সম্পূর্ণ অজানা অচেনা একজন মানুষ। এই কৌশিককে যেন মনের সব কষ্ট উজাড় করে বলা যায়। কেন মনে হচ্ছিল সেদিন অরুণার এই মানুষটা তার হাতটা চেপে ধরে রেখে দেবে, তাকে পিছলে যেতে দেবে না কখনো। অরুণা কৌশিকের বুকে মাথা রেখে নিজেকে সমর্পণ করেছিল সেদিন। দিন বদলায়, মাস বদলায়, ঋতু বদলায়। অরুণা জানতে পারে সে আবার গর্ভবতী। বুবান এলো তার কোল জুড়ে। শাশুড়ি আবার সারা বাড়িময় ঘুরে ঘুরে শাক বাজাতে লাগলো। বাড়ির বংশধর আবার ফিরে এসেছে বলে কথা। কৌশিকের মুখেও তখন সন্তান বিয়োগের যন্ত্রণা থেকে মুক্তির হাসি ফুটে উঠল বুবানকে বুকে নিয়ে। আর অরুণার মনে হলো ফিরে এসেছে তার বিট্টু, আবার তার কাছে ফিরে এসেছে। খাবারটা খেলে না কেন অরুণা? মালতী বলল, তুমি খুব রাগারাগি করছো। এই কদিন আগে অসুস্থ হয়েই তো মাথাটা ঘুরে গেছিল তোমার, ভুলে গেছো তুমি? অরুণা তখনও উদাসীনভাবে জানলার বাইরে তাকিয়ে আছে, যেন ওর দু চোখ তখনও বিট্টুকে খুঁজে বেড়াচ্ছে। কৌশিক ওর কাছে গিয়ে ওকে চেপে ধরে বলল, বলো অরুণা, কি হয়েছে তোমার? কেন চিকেন স্ট্যুটা খেলে না? অরুণা প্রচণ্ড ক্ষোভ নিয়ে চিৎকার করে উঠল কৌশিকের ওপর, খাবো না তোমার চিকেন স্ট্রু আমি। ভুলে গেছো তুমি আজকে কি দিন ছিল কৌশিক? তুমি ভুলে গেছো? তুমি ভুলে গেলে কি করে? আজ তো আমি আমিষ খাই না। অরুণা কান্নায় ভেঙে পড়ে। কৌশিক অরুণার ভেঙে পড়া দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে এক জায়গায়। তারপর ধীরে ধীরে অরুণার কাছে গিয়ে বলে, তুমি এখনো ওকে ভুলতে পারলে না অরু?
ও যে চলে গেছে, আজ 18টা বছর হয়ে গেছে, তুমি এখনো এভাবে ওকে আঁকড়ে ধরে থাকলে কি আমরা বাঁচতে পারবো? অরুণা এবার বিদ্রূপের সুরে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করে বলতে থাকে, বাঁচতে পারা? উনি আর ওনার ছেলে যেন আমায় কত বাঁচতে দিয়েছেন। দিনে কবার তোমরা আমার কথা ভাবো, একবার ভালো করে ভেবে দেখো তো। সারাদিনে আমার কথাটা একবারও ভেবে দেখার সময় আছে তোমাদের দুজনের? একজন মোবাইল গেমস, বন্ধু বান্ধব নিয়ে পড়ে আছেন, আর একজন তার তাসের আড্ডা, তার মদ্যপানের আসর, তার বন্ধু বান্ধব। একবার ভেবে দেখো আমার কথা তোমরা দুজনে ভাবো কবার। আমায় কিন্তু সবার সুখ দুঃখের খেয়াল রাখতে হয়, কিন্তু কোথায় কোন জায়গায় আমার কষ্টটা দিনের পর দিন বাড়ছে সেটা বোঝার মতো কেউ নেই, কোথাও নেই। সেখানে কিন্তু আমি সম্পূর্ণ নিঃস্ব। কেন ভাববো না তখন আমি বিট্টুর কথা? ও কিন্তু তোমাদের দুজনের মতো স্বার্থপর ছিল না। ওর কাছে ওর মাই সব ছিল। ও মাকে ছেড়ে ঘুমোতে পারতো না, মাকে ছেড়ে খেতে পারতো না। ও আমার কষ্টে কাঁদতো, তুমি জানো? তোমার মা যখন সবার সামনে আমায় অপমান করে কথা শোনাচ্ছিল, পুজোর আয়োজনের দেরি হয়েছিল বলে ও কাঁদছিল আমার কষ্টে, জানো কৌশিক? ও আমার চোখের জল মুছিয়ে বলেছিল, মাম্মাম তুমি আর কাঁদবে না। তুমি কেঁদেছো কখনো আমার কষ্টে কৌশিক? কখনো ভালোবেসে আমার মাথায় হাত রেখে জানতে চেষ্টা করেছো আমার কোমরের ব্যথাটা এখন কেমন আছে? আমি রাত্রিবেলা ভালো করে ঘুমোতে পারছি কিনা? আমার গ্রামের বাড়িতে মা বাবা ভাই বোনকে দেখতে যেতে ইচ্ছে করে কিনা জানার চেষ্টা করেছো কখনো? না করনি, কখনো করনি। কি করেছো তাহলে? ছেলের সামনে গিয়ে বলেছো, দেখ তোর মায়ের ভীমরতি ঘটেছে। এবার দেখো তোমার বকাটে ছেলে কি কাণ্ড ঘটাচ্ছে। লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়া শিখেছে, বান্ধবীদের অশ্লীল মেসেজ লিখে পাঠাচ্ছে। আবার সেই মেসেজ মায়ের সামনে ধরা পড়ে গেলে বড় মুখ করে কি বলছে জানো? তুমি আমার কিচ্ছু করতে পারবে না, বাবা আমায় কিচ্ছু বলবে না। আর এসবও কেন করতে পারছে জানো কৌশিক? কারণ তুমি ওকে শিখিয়েছো তোর মায়ের ভীমরতি হয়েছে। এরপরেও বলবে তুমি কৌশিক, কেন আমি বিট্টুকে ভুলতে পারলাম না? বিট্টুকে সদ্য হারানোর পর তোমাকে আমি যেভাবে পেয়েছিলাম কৌশিক, সেভাবে তো আর পাওয়া হলো না। কথাগুলো বলতে বলতে রাগে উত্তেজনায় থরথর করে কাঁপতে থাকে অরুণা। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে বাঁধ ভাঙা অশ্রুধারা। সন্ধ্যের আকাশে পাখিগুলো কেমন বাঁধন ছাড়া হয়ে উড়ে বেড়াচ্ছে। ওদেরও যেন বাড়ি ফেরার খুব তাড়া, ওদেরও যেন বহু প্রতীক্ষিত মুহূর্ত। এই গোধূলি বেলা নীল আকাশে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। আকাশ বুকে তখন সূর্যের রক্তিম আভা মাখামাখি। আকাশ যেন তখন পাখিদের কোলাহল আর অস্তগামী সূর্যের রক্তিম আভায় আদর মাখছে। অরুণা জানলা দিয়ে মুখ বাড়িয়ে পাখিদের কুলায় ফেরা দেখছিল অধীর অপেক্ষায়। কবে তার অপেক্ষাও আবার শেষ হবে, তার জীবনেরও এক নতুন শুরু রচনা হবে। বুবান অনেকক্ষণ আগে পা টিপে টিপে এসে মায়ের ঘরে দরজার সামনে দাঁড়িয়েছিল। ভেতরে যাওয়ার সাহস পায়নি। বাবার কাছ থেকে জানতে পেরেছে মায়ের মানসিক অবস্থা ভালো নয়। যদি তাকে দেখতে পেলে আবার রেগে যায়। শুধু লুকিয়ে লুকিয়ে দূর থেকে দাঁড়িয়ে নিজের মাকে দেখছিল বুবান। মা কেমন আপন মনে গোধূলির আকাশে পাখিদের ঘরে ফেরা দেখছে। দেওয়ালে ঝোলানো ছবিটার সাথে আপন মনে কিছুক্ষণ অন্তর অন্তর বকবক করে কথা বলছে। বুবানের মনে হলো এই ভালো, অন্তত পক্ষেও নিজের চোখে দেখতে তো পাচ্ছে মা কিভাবে ওই ছবিটার সাথে কথা বলতে বলতে হঠাৎ হঠাৎ ভীষণ রকম খুশি হয়ে যাচ্ছে। ছোটবেলায় এই খুশি খুশি মাটাকে দেখেছিল বুবান। তারপর সেই মাটা যেন কেমন হারিয়ে গেল। দু চোখের পাতা ভিজে যায় বুবানের। তাতে কি তারও কোনো দোষ ছিল? আপন মনে নিজেকে প্রশ্ন করে। এমন সময় অরুণার গলার আওয়াজ কানে আসে, বুবান ভেতরে আয়। ওখানে চুপি চুপি দাঁড়িয়ে রয়েছিস কেন? বুবান ধীরে ধীরে অরুণার কাছে আসে। অরুণার মধ্যবয়স্ক দৃষ্টিতে স্পষ্ট হয় তার ছেলের চোখে জল রয়েছে। অরুণার মনে হয় ছেলের মাথায় হাত রেখে একবার জিজ্ঞেস করে, কাঁদছিস কেন? কিন্তু বলতে পারে না অরুণা, তার গলা দিয়ে স্বর বেরোয় না। বুবানের পূর্ব ব্যবহারগুলো মনে পড়ে যায়। অরুণা নিজেই বলে ওঠে, কিছু বলবি বুবান? তুই এ সময় এ ঘরে কেন? তোর তো বন্ধু বান্ধব আছে। বুবান কোনো কথা না বলে ঠায় এক করে দাঁড়িয়ে থাকে। অরুণাও বোঝে এই ছেলের মুখ থেকে কোনো কথা বেরোবে না, তাই দূরের আকাশে আবার পাখিদের উড়ে যাওয়া দেখতে থাকে। এমন সময় জানলার পাশে ঝুলিয়ে রাখা বিট্টুর ছবিটার দিকে তাকিয়ে বুবান বলে ওঠে, মা তুমি এই ছেলেটাকে খুব ভালোবাসতে না? অরুণা একটু অবাক হয়ে যায় বুবানের কথা বলার ধরন দেখে। এই ছেলেটা? অরুণা তৎক্ষণাৎ বলে ওঠে, বিট্টু তোর দাদা হয় বুবান, আমায় নয়। এতটুকু সম্মান দিতে পারিস না, কিন্তু একজন মৃত আত্মার প্রতি তো এইটুকু সম্মান রাখ। বুবান এবার খুব আশ্চর্য ভঙ্গি করে বলে ওঠে, মৃত আত্মা? ও কোনোদিন তোমার কাছে মৃত ছিল মা? আমি তো আজ পর্যন্ত কোনোদিন বুঝতেই পারিনি আমি তোমার ছেলে। আমার তো সব সময় মনে হতো তোমার একটাই ছেলে আছে, আর সে ওই ছবিতে ঝোলানো ছেলেটা। বুবানের কথায় অরুণা আকাশ থেকে পড়ে। বুবান কি বলছে এসব? কি বলছিস তুই এসব?
তোর জন্য কোনো দিনও কিছুই করিনি আমি? তোকে ভালোবাসিনি? দিনের পর দিন তোদের রুক্ষ ব্যবহার দেখতে দেখতে আমি ধরেই নিয়েছি ও ছাড়া কেউ কোনোদিন আমার কথা ভাবেনি। এত বড় দোষারোপ করার আগে একবার ভেবে দেখিস বুবান, তুই কবার আমার কথা ভেবেছিস? সন্তানেরই শুধু মাকে প্রয়োজন হয়, মায়ের প্রয়োজন থাকে না সন্তানের? তাহলে সেই সময় কবার আমার পাশে এসে তুই দাঁড়িয়েছিলিস বুবান? একবার ভেবে দেখিস। বুবান বলে ওঠে, আমি তো দাঁড়াতে চেয়েছিলাম মা। মনে আছে তুমি যখন মাথা ঘুরে পড়ে গেলে আর বন্ধুদের সাথে আমি বেরোইনি বাইরে? সে ছোটবেলার মতো তোমার দরজার বাইরে এসে দাঁড়িয়েছিলাম, কখন তুমি আমায় হাত বাড়িয়ে ডাকবে সেই অপেক্ষায় ছিলাম। কিন্তু এবার যে তুমি আর আমায় ডাকোনি মা, দেখলাম তুমি আবার ওই ছবিটার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলে। বুবানের কথা শুনে অরুণা হতচকিত হয়ে যায়। তাহলে এতদিন ধরে যে এত খারাপ ব্যবহার করছিলি সেগুলো তাহলে অকারণে নয় বলতে চাইছিস? তার জন্য নিশ্চয়ই আমাকেই দোষী সাব্যস্ত করবি? বুবান কিছুক্ষণ মুখে হাত চাপা দিয়ে বসে থাকে, তারপর বলতে শুরু করে, না মা, দোষ তোমার নয়, ওগুলো আমার দোষ। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি যদি একবার আমার মাথায় হাত রেখে বলতে, বুবান ছেড়ে দে বাবা এসব, আমি ছেড়ে দিতাম মা। আমার খুব অভিমান হয়েছিল, জানি না কখন কিভাবে মনে হলো তুমি আমার থেকে অনেক দূরে চলে গেলে। ঠাম্মি সবসময় বলতো তোর মা তার প্রথম সন্তানকে আঁকড়ে বাঁচছে এখনো, তোকে ভালোই বাসেনি কোনোদিন, তাই আমিও অভিমানে তোমার থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম মা। মনে হয়েছিল তুমি শুধু এই ছবিটাকে ভালোবাসো, ওই তোমার আসল ছেলে, আমি নই। তাই বন্ধুদের বলা সমস্ত কথা শুনে ভুল পথে পা বাড়াচ্ছিলাম। মনে হচ্ছিল আমার ভুল বা ঠিকে তোমার কি বা এসে যায়, তুমি তো ওই একজনকে নিয়েই ভেবে এলে সারা জীবন। অরুণার বুবানের কথা শুনে খুব অবাক লাগে। তাহলে এই যে সারা জীবন তোদের জন্য এত বেগার খাটলাম, সেসব তো তোর নজরেই পড়েনি কখনো? বুবান এবার কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমার ভুলগুলো ক্ষমা করে দিতে পারবে মা? এত বোঝানোর মতো তো কেউ ছিল না বলো। আমার যে মনে হতো তোমার কর্তব্যটা বড্ড বাইরের সাজানো, হিসেব কষা, আর তোমার মনের সমস্ত মমতা ভালোবাসা শুধুই একজনের জন্যই তুলে রাখা। অরুণা বুবানের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কি বলছে বুবান? সত্যি কি তাহলে অরুণারও কোথাও বুবানকে বুঝতে ভুল হয়েছিল? আর যদি সত্যি কোনো ভুল হয়ে থাকে তাহলে অরুণাকেই তো সেই ভুল শুধরে নিতে হবে। অরুণা যে আজ বুবানের চোখে নিজের মায়ের জন্য আবেগ মিশ্রিত অশ্রু দেখতে পাচ্ছে, আর আজকের এই মুহূর্তটার জন্য অরুণার প্রতীক্ষা যে দীর্ঘদিনের। অরুণা ধীরে ধীরে বুবানের কাছে এগোয়। বুবানের কাঁধে হাত রাখতেই বুবান বলে ওঠে, আমি ভাবতাম আমি তোমার দ্বিতীয় সন্তান মা, তাই তোমার সবটুকু ভালোবাসা শুধুই তোমার প্রথম সন্তানের জন্য তুলে রাখা আছে। অরুণা বুবানের দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বলে ওঠে, এতদিন এ কথাগুলো বলিসনি কেন বাবা? বুবান এবার কান্নায় ভেঙে পড়ে, অভিমানে মা। অরুণা বুবানকে কাছে টেনে ওকে জড়িয়ে ধরে বলে, মায়ের ভালোবাসা অকৃত্রিম হয় রে। মায়ের মন শুধু সন্তানের ভালোবাসা চায়, সেখানে প্রথম দ্বিতীয় ভেদাভেদ সে করে না। তবু যদি তোর মনে হয়ে থাকে আমি কোথাও কিছু ভুল করেছি, আমায় ক্ষমা করে দিস বুবান। আজ থেকে তুই আমার প্রথম, তুই আমার দ্বিতীয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।